আপনার ফ্রেন্ডের কাছে এবং তারও একটা ঘটনা রয়েছে ছোট। আমি ছোট্ট করে সেই ঘটনাটাও শুনতে চাই একটু। জি। হ্যালো লিসনার্স, আমি কাউসার রাফাত, মেডিকেল স্টুডেন্ট। ফার্স্টে আমি হ্যাঁ বলবো আমার ছোট বোনকে আর আমার ফ্রেন্ড আসিফ, রাহাত, যারা শুনতেছে, নোভা। আমার ঘটনাটা বেশি বড় না অ্যাকচুয়ালি। এই যখন মাঝে মাঝে চিটাং যাই বন্ধে, তখন রাতে আমি আর আমার ফ্রেন্ডরা বের হই। তো একদিন আমি আর শুভই বের হয়েছিলাম গাড়ি নিয়ে রাতে ভাটির দিকে, মানে ভাটির দিকে গেছি, কিন্তু প্ল্যান ছিল না, হঠাৎ করেই। আপনিও চিটাগং এর, রাইট? আমি চিটাং এর, হ্যাঁ, এখানে ঢাকায় মেডিকেল স্টুডেন্ট। তো ভাটির দিকে যাচ্ছিলাম হঠাৎ করে, তো রাস্তা পুরাই খালি, ওখানে বিকেলের পরে তেমন একটা মানুষজন থাকে না। তারপর আমরা ওখানে যাচ্ছি, তো শুভকে বললাম এই একটু ফাইজলামি করা দরকার, তো দেখ কি করি। তো দুষ্টামি করতেছিলাম দুইজন মিলে। তো হঠাৎ করে আমার মনে হইলো রাস্তা পুরো খালি, আশেপাশে কিছু নাই, একদম স্মুথ রাস্তা, তেমন গর্ত নাই, কিছু নাই। তো হঠাৎ করে দেখলাম একটা সাদা কি যেন একটা আলোর মতো নাকি কাপড়, আমি বুঝলাম না ঠিকভাবে, আমার গাড়ির সামনে দিয়ে পাস করলো। আচ্ছা, তো আমি শুভকে আজ করলাম, শুভ দেখছোস? তখন শুভ বললো না, ও নোটিস করে নাই, ও লাইক অন্য কিছু দেখতেছিল। তো তখন আমি অতটা ইয়ে করিনি, এমন করছি হয়তো অন্য কিছু হবে, তো আমি পাত্তা দিই অতটা। তারপর এর কিছুক্ষণ পরেই হঠাৎ করে একটা সাউন্ড শুনলাম। রাস্তাটা একটু স্মুথ, যে ওরকম সাউন্ড হওয়ার কোনো মানে পসিবিলিটি নাই। তারপর আমি ওইটাও ইগনোর করে গেলাম। দেন কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ওইদিকে। দেন ব্যাক করার টাইমে তখন আবার সেম জিনিসটাই হইলো। তখন একদম এক্সাক্ট সেম জিনিসটাই দেখলাম, মনে হলো কিছু একটা আবারও ওইরকম পাস করছে আমার গাড়ির সামনে দিয়ে, অ্যান্ড একদম সেম জায়গায় ওরকম মনে হয়েছে, কারণ কিছু একটা আমি নোটিস করেছিলাম আশেপাশে, ওখানে একটা দোকান। তারপর তখন শুভ এখন দেখছো, শুভ তখন দেখলাম একটু চুপ, বলছে হ্যাঁ আমিও নোটিস করছি জিনিসটা। তো আমি বললাম কি এটা, বলছে আই ডোন্ট নো। তারপর দুইজন আর তেমন একটা ইয়ে করলাম না, চলে আসলাম। পরে কয়েকদিন পর আবার ওইদিকে বিকেল দিকে যাওয়া হয়েছে। বিকেল দিকে যাওয়ার পর তো ওখানে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম। তো হঠাৎ করে একজন ওখানে মামাকে জিজ্ঞেস করলাম, মামা এদিকে কি এরকম খারাপ কিছু হয় বা সামথিং ওই টাইপের কিছু আসে নাকি, লাইক ভূত টুত বা ওরকম কিছু? তখন মামা বললো যে মামা রাতে তো আমরা এদিকে থাকি না, এদিকে তো কোনো মানুষজনই থাকে না, কারণ ভাটিয়ার ওইদিকে একদম খালি রাস্তা, ওইদিকে খুব একদম নির্জন, লাইক বলতে গেলে যে কেউ গেলে এমনি ভয় পাবে। তো বলে যে আমরা থাকি না, তবে শুনছি এখানে অতটা ভালো ইয়ে না রাতে, লাইক এরকম কি কি যেন শুনছো, এক্সাক্ট কিছু বলতে পারেন। এটাও কি আপনারা মনে করেন যে আসলে আপনার ফ্রেন্ড আপনার সঙ্গে ছিল বলে এরকম কোনো ঘটনা ঘটেছে? আমি শিওর না, কারণ আমার বাসার পাশেই বিশাল একটা কবরস্থান, ছোটকাল থেকেই দেখেছি, কিন্তু আমার লাইফে এরকম কিছু ঘটে নাই, এন্ড আমি কিছু বিলিভও করি না। আচ্ছা, এছাড়াও যে ফারনান, আপনিও বলছিলেন যে আপনার কাছেও এরকম, মানে আপনিও অনেক কিছু একটা সমস্যা ফেস করছেন, ছোট্ট করে বলা যায় সেই ঘটনাটা? হোস্টেলে যখন ছিলাম তখন যেটা হয়েছিল যে আমাদের হোস্টেলে মেইনলি বাথরুম নিয়ে ঘটনাগুলো বেশি ঘটতো, এবং সেটা ছিল মিরপুরের একটা জায়গায়। তো সেখানে মেইনলি যেটা প্রথমে হয়, আমার যারা রুমমেট ছিল তারা দেখতো যে যখন তারা একজন হোস্টেলের বাথরুমে যেত, তখন তারা তাদের হঠাৎ করে বাইরে দিয়ে কে জানি লাইট অফ করে দিত। আচ্ছা, তারা মনে করতো যে হয়তো কেউ ফান করে করতেছে, কিন্তু একসময় তারা যখন সবাই সিরিয়াসলি বলল যে আমরা আসলে কেউ এরকম করতাম না, তখন আসলে ব্যাপারটা বোঝা গেল। আর ওই হোস্টেলটা, আমরা যে রুমটাতে থাকতাম ঠিক নিচের ফ্লোরই ছিল লাশ কাটার ঘর। তো সবাই একটু ভয় পেত, এবং এক্স্যাক্টলি ওই হোস্টেলের ঠিক ছাদ থেকেও একজন সুইসাইড করছিল, এরকম একটা ঘটনা শুনতে পাওয়া যায়। আর আমার সাথে যেটা ফাইনালি ওখানে হয়েছিল সেটা হচ্ছে যে, মানে আমাদের ওখানে প্রচুর মশা ছিল, তো আমরা ওই একটা থালার ভিতরে মানে মশার কয়েল জ্বালিয়ে রাখতাম রাতের বেলা। তো আমি একদিন হঠাৎ করে রাতে 12:30 একটা দিকে ঘুমাইছি, রাতে সবাই ঘুম, হোস্টেল রুমে সবাই ঘুম। তো একসময় হঠাৎ করে দেখি যে মানে আমার ঘুমের মধ্যে মনে হচ্ছিল যে আমার রুমে কেউ হাঁটতেছে, মানে কেউ হাঁটলে যেরকম একটা শব্দ সাউন্ড শোনা যায় সেরকম একটা সাউন্ড। তো হঠাৎ করে ওই আমার মনে হচ্ছে যে আমার যে রুম, আমার যে বেডের পাশে যে থালাটা, ঠিক সেটাতে হয়তো কেউ পাড়া দিছে, এরকম একটা যে ঝনঝন করে শব্দ ওঠে। তো তখন আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম, অনেক চিন্তা করলাম যে কে আসলো হঠাৎ আমার বেডের সামনে। তখন আমি জাস্ট আমার উপর থেকে যে আমার ব্ল্যাঙ্কেট ছিল সেটা সরালাম, তারপর দেখলাম যে আমার পাশে কেউ নেই। তারপর সবাই ঘুম থেকে উঠলো, সবাইকে বললাম যে তোরা কি কেউ আসছিলি? তখন ওরা সবাই অস্বীকার করে বললো যে আমরা কেউ এরকম আসিনি। তো তারপর থেকে মেনলি আমাদের, মানে আমি ওখান থেকে চলে আসি, বাসায় শিফট হয়ে যাই। পরে আর আমার সাথে তেমন কিছু হয়নি, কিন্তু ওই হাসপাতাল সম্পর্কে যেটা আমি জানি, মানে আমাদের হোস্টেলে ছিল হাসপাতালের ঠিক ফ্রন্ট ফ্লোরে, মানে একদম উপরের তলায় ছিল আমাদের হোস্টেলটা। যেটা শুনি যে ওই হাসপাতালে ছিল মিরপুর এলাকার অনেক পুরনো একটা হাসপাতাল, এবং ওই হাসপাতালে দেখা যেত যে অনেক যুদ্ধের সময় অনেক লাশ বা অনেকে যারা মুমূর্ষু রোগীদের নিয়ে আসা হয়তো, কিন্তু ডাক্তারের অভাবে বা ডাক্তার থাকতো না হয়তো যুদ্ধের সময়, এরকম অনেকে অকালে মারা যায় এবং তাদের লাশ ওখানেই পচে যায়, এরকম অনেক ঘটনাই আমরা শুনতে পাই সেখান থেকে। ওই জায়গাটায়।
ওকে, সো আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো SMS চলে এসেছে। কবির রাসেল আমাকে SMS করেছেন যে আমার ফোনে ব্যালেন্স শেষ, তবু একটা SMS পড়া হচ্ছে না। ফ্রম খুলনা থেকে বলেছেন আমি SMS পড়ে ফেললাম। ফারহানা বরিশাল থেকে লিখেছেন ভাইয়া আমার SMS পড়া হয় না কেন। রবিউল আমাকে খুলনা থেকে SMS করেছেন, তিনি ভয় পেয়েছেন এবং ভূত এফএম শুনছেন। তারপর জনি খুলনা থেকে SMS করেছেন, তিনি বলছেন তিনি খুব গরিব, তার SMSটা পড়ে ফেলতে, তার SMS আমি পড়ে ফেললাম। আকাশ রামপুর থেকে SMS করেছেন। এছাড়াও মিজান আমাকে রাজশাহী থেকে SMS করেছেন। জুনায়েদ জুহি মুসা আমাকে SMS করেছেন শান্তিনগর থেকে। রাকিব সাভার থেকে লিখেছেন যে আমার মনে হয় যে আমি অনেক SMS সেন্ড করেছি, এটা পড়ে ফেললাম। মাই নেম ইজ সিমরান, তিনি আমাদের সঙ্গে আছেন, এখন শুনছেন আমাদের সাথে ভূত এফএম। এবং সানাউল্লাহ তিনি আমাদের SMS করেছেন মিরপুর 6 থেকে। অলরাইট, এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাকে SMS করেছেন, তার মধ্যে শাহেদ চট্টগ্রাম থেকে আমাদেরকে, তাইফুর রামপাল তিনি বলছেন যে রাসেল কেমন আছো, সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাজু হচ্ছে জালালাবাদ থেকে আমাদের SMS করেছেন। মাহি, মৌরিন, রিমা, স্বর্ণা সিলেট থেকে আমাদের SMS করেছেন। সব কাজিন বসে তারা একসাথে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে যারা এখন আছেন এখন পর্যন্ত, তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন আজওয়াদ সহ আরো অনেকে। এছাড়াও আমাদেরকে চিটাগং থেকে কেউ একজন SMS করেছেন, তারা সবাই বলছেন আমি জয়, নাইনা, জেরিন, হাসিব, তারা 5 জন ভূত এফএম শুনছেন। আমাকে মিল্টন আবারও দাসপাড়া নরসিংদী থেকে SMS করেছেন। ওকে, সো যারা SMS করতে পারেননি বা SMS করতে চাচ্ছেন তাদেরকে নিয়মটি আরো একবার বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমার কাছে একটি ছোট্ট ঘটনা রয়েছে এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, সেই ঘটনাটি আমি আপনাদের শোনাবো। আমাকে লিখেছেন যে হ্যালো, আমি মোহাম্মদ মহিনুল ইসলাম রনি, আমি ফার্মগেট ঢাকা থাকি। আমি এখন যে ঘটনাটা বলবো তা আমার দাদির কাছ থেকে শোনা। আমার দাদির মতে ঘটনাটি সত্যি। বর্তমানে আমার দাদি খুব অসুস্থ, তাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমার ঘটনা শুরু এখানে। এক গ্রামে, যদিও দাদি গ্রামের নাম বলেননি, সেই গ্রামে এক দম্পতি ছিল, তাদের কোনো সন্তান ছিল না। তবে সেই মহিলা খুব রূপচর্চা করত এবং সাজগোজ করে থাকত। তার স্বামী ও তার গুরুজনের কথা মানত না। একদিন হঠাৎ সেই মহিলা কঠিন জ্বরে মারা যায়। পরে তাকে দাফন করা হয়। তার স্বামী খুব ভেঙে পড়ে এবং সে যেটা করে সেটা হচ্ছে যে যদিও সেই মহিলা তার স্বামীর কথা শুনতো না, তবুও স্বামী তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসত। মারা যাওয়ার 2 দিন পর রাতে সেই মহিলার স্বামী এক খারাপ ও ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে তার স্ত্রীর আযাব হচ্ছে, যেমন আগুনে পুরানো একটা শেপ এবং একটা সাপ এবং কামড় দিচ্ছে, এই সমস্ত সব স্বপ্ন তিনি দেখেন। পরে সেই লোক কিছু মনে নিল না এটা স্বপ্নটা দেখার পরেও, কিন্তু সেই রকম স্বপ্ন সে আরো একদিন দেখলো। তার কেমন যেন লাগতে শুরু করলো এবং তিনি মসজিদের ইমাম এবং আরো কয়েকজনকে নিয়ে কবর খুঁড়তে যান। যখন তার কবর খোঁড়া শেষ করে তারা সবাই, তখন দেখে যে কাফনের কাপড় পরে আছে, কিন্তু মহিলার লাশ সেই কাফনের কাপড়ের ভেতরে নেই। তারা খুব ভয় পায় এবং অবাক হয়, কারণ মাত্র 4-5 দিনের মধ্যে লাশ মাটির সাথে মিশে যেতে পারে না। আবার শিয়াল যদি খেয়ে থাকে তবে তার চিহ্ন থাকতে হবে, সেই চিহ্ন ছিল না। পরে লোকটা তার ঘরে ফিরে যায়। হাত মুখ ধুয়ে যখন খাটের দিকে তাকায়, সে দেখতে পায় যে একটা মহিলা শুয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে এবং তার শরীরের নানা স্থানে আঘাতের দাগ, তার চোখ নেই, সেখান থেকে রক্ত পড়ছে এবং হাত পায়ে আঙুল নেই, ঠোঁটো কাটা এবং মাথায় একটাও চুল নেই। লোকটি দেখে এবং সে সেই স্থানে জ্ঞান হারায়। এর কিছুদিন পরে লোকটি মারা যায় এবং কোনো একটি কারণে লোকটার কবর তার স্ত্রীর কবর থেকে অনেক দূরে কাটা হয়। এই হলো তার দাদির কাছ থেকে শোনা ঘটনা এবং দাদি বলেছেন যে এটা সত্যি এবং দাদির মতে সেই মহিলার এই অবস্থা হয়েছিল কারণ মহিলাটি ছিল ঠিক মান্যগণ্য করতো না বা ঠিকভাবে থাকতো না বলেই এরকম একটা ঘটনা ঘটেছিল এবং সবার সাথে খারাপ ব্যবহার করতো, তার ফলশ্রুতিতে এটা হয়েছে। এটাই তার দাদির মতামত আর কি। এনিওয়েজ, আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট ব্রেক নেব। তার আগে বলি যে ব্রেকের পরেও আমাদের সাথে দারুণ দারুণ সব ঘটনা থাকছে। সো স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি ফিল
ফিরে আসছে একটা ব্রেকের পরে। আমার কালেকশনে 200 কয়েন আছে। আর আমার আছে FM haunted by Airtel. রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেলের সাথে আছি, আমাদের সঙ্গে রয়েছে মাসুম এবং আমাদের আজকের গেস্টরা। আর আজকে সামহাও যদি এই শোটা আপনারা আনফর্চুনেটলি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই শোটা শুনতে পারবেন। আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমার গলা ভেঙে যাবে। আচ্ছা, এম রেডিওর মাধ্যমে শুনতে পাবেন এবং আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল থেকে আপনাকে ডায়াল করতে হবে 4040 এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একে একে সমস্ত এপিসোডগুলো আপনার কাছে চলে এসছে এবং তারপরে আপনি আপনার পছন্দের এপিসোডে শুনে ফেলতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125 and you can activate it by sending a SMS. সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস 92125 এবং সেন্ড করে দিতে হবে সেই এসএমএসটি 3123 নাম্বারে। যারা এসএমএস করছেন তাদেরকে বলি, যদি আমাদের সাথে এসএমএস করে কানেক্টেড থাকতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আচ্ছা, আমাকে এছাড়াও আমাকে বাঁধন এসএমএস করেছেন এবং আমাকে তিনি বলছেন যে ভাই, আমার ছেলে অন্তর আজ 10টা থেকে ওয়েট করছে এবং ভূত এফএম শোনার জন্য, এখনো খুব খুশি। ওকে, এত রাত পর্যন্ত যে এখনো জেগে আছে অন্তরের জন্য থ্যাঙ্কস অন্তরকে। শওকত নাজাত ঢাকা থেকে আমাকে এসএমএস করেছেন, তিনি বলছেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে ভূত এফএম শুনছি বেবিকে ঘুম পাড়িয়ে। বাবা, খুব ভালো কাজ করেছেন, নাহলে ডিস্টার্ব হতো হয়তো। আচ্ছা, স্বপন নিক্সন আতাউর আজিজ আমাদেরকে মুগদাপাড়া ঢাকা থেকে এসএমএস করেছেন যে রাসেল ভাই, এসএমএস না পড়লে আমরা ভূত এফএম মিস করি। আচ্ছা, ভূত এফএম মিস করি না। আচ্ছা, ভূত এফএম মিস করেন না। ওকে, এছাড়াও আমাকে দেখতে পাচ্ছি যে শ্রাবণী লিখেছে, রাসেল ভাইয়া আর কতগুলো এসএমএস দিলে ভাই, এর চাইতে অনেক বেশি বেশি এসএমএস আমি দেখতে পাচ্ছি। আই এম রিয়েলি সরি যে আপনার এসএমএসটি আমি দেখতে পাইনি। শিমুল ফ্রম রূপগঞ্জ তিনি আমাদের এসএমএস করেছেন। সাইমন চিটাগং থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে রুসলান আমাদের এসএমএস করেছেন ফ্রম সিলেট। থ্যাঙ্কস রেডিও ফুর্তি এবং এয়ারটেলকে থ্যাঙ্কস দিয়েছেন। ওকে, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে ক্রিস গেল, ও মাই গড, আই এম সো লাকি যে ক্রিস গেল ইজ হিয়ার এবং তিনি বলেছেন ভূত এফএম রকস। আজকে আপনার যে ট্রিমেন্ডাস পারফরমেন্স, তারপরে তো মানে কি বলবো, যে সেই পারফরমেন্স আমি অনেক বেশি মুগ্ধ হয়ে গেছি। এরকম পারফরমেন্সটা দেখা যায় না। আমি বলছি যে ক্রিস গেল ইজ নট হিউম্যান, এটা হতেই পারে না, কোনো একটা কিছু ভর করে থাকে, নাহলে এরকম খেলা সম্ভব নয়। এবং এই যে একটা সেঞ্চুরি আজকে, যে অদ্ভুত একটা সেঞ্চুরি, ইটস ওয়ান্ডারফুল, ইটস ওয়ান্ডারফুল। কাউসার ফ্রম ক্যাম্ব্রিয়ান হোস্টেল লিখেছেন যে ভাইয়া এসএমএস দিতে হাত ব্যথা হয়ে গেল। ও তাই নাকি? আমি তো বহুত কষ্টের মধ্যে আছি, তারপরে আপনাদের এসএমএস পড়ছি। আচ্ছা, আমাকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এছাড়া আপনি আমাকে এসএমএস করছেন মনোহর ফ্রম টাঙ্গাইল। এছাড়াও সুজন খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন। আমি আপাতত আবারও ঘটনায় চলে যাব, আমাদের গেস্ট রয়েছেন এখনো বেশ কিছু। আমার প্রথম যে শুরু করছেন আমি তার কাছে আবারও যাচ্ছি, প্লিজ আপনার ঘটনাটা বলবেন। ওয়েলকাম ব্যাক লিসেনার্স, ইটস মি অ্যাগেইন ইরফান। সবার আগে একটু আমি একটা জিনিস ভুল করছি, যেটা ভুল না, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড একজনের নাম মিস করছি, দ্যাটস ওয়াই আমাকে এসএমএস করছে যে ওর নামটা বলার জন্য। সো থ্যাঙ্কস টু ফারহান যে আমাকে ইন্সপায়ার করছে। সো আমি এই স্টোরিটা শুনছি আমার একটা আঙ্কেল থেকে। আমি যখন ছোট ছিলাম তখন দুবাইতে থাকতাম। সো এখন এই স্টোরিটা হয়েছে দুবাইতে ঘটনা। আচ্ছা।
সো দুবাইতে আপনার সাধারণত দুবাই টু শারজা রোড থাকে। যারা দুবাইতে আছেন তারা অবভিয়াসলি জানেন যে দুবাই টু শারজা রোডগুলো অনেক বড় থাকে এবং ওখানে কোনো মিনস রোড পারাপারের জন্য কোনো অ্যালাউ নেই। আচ্ছা, সো ওখানে আশেপাশে যেটা থাকে মানে একটা বাউন্ডারি দেওয়া থাকে, লাইক নেট দেওয়া থাকে, যেন কেউ যেন রাস্তায় নাও থামাই, যেন কেউ মানে রোড পারাপার না করে। সো দেখা যায় কি একদিন আমার আঙ্কেলের ফ্রেন্ড দুবাই থেকে শারজা যাচ্ছিল, শারজা টু দুবাই যাচ্ছিল। তখন উনি চিন্তা করে যে এখন তো অনেক দূরে দিয়ে ঘুরে যেতে হবে, মানে ওনার একটা আইডিয়া মাথায় আসছে যে একটা শর্টকাট ওয়ে আছে, ওই রুটটা দিয়ে যাই। সো এখন ওই রোডটা দিয়ে উনি যখন যাচ্ছিলেন, সাধারণত আমি আগে বলে রাখি যে ওই রোডটাতে কিন্তু সাধারণত কোনো গাড়ি চলাচল করে না। ওটা রিজনটা আমি পরে বলতেছি। যখন উনি রাস্তা দিয়ে যাচ্ছেন তখন উনার গাড়িটাই ছিল পুরো রোডের মধ্যে, তখন কিন্তু কোনো গাড়ি ছিল না। সো উনি যাচ্ছে হঠাৎ করে দেখে, মানে আমি বলে রাখছিলাম যে ওখানে কিন্তু কোনো লোকজন থাকে না আশেপাশে, কারণ ওটা অনেক বড় রোড, ঠিক আছে। এখন যদি আশেপাশে থাকেও একটা অ্যাস্টনিশিং ফ্যাক্ট হচ্ছে এখানের মধ্যে যে আশেপাশে হচ্ছে জাস্ট আপনি যদি রাইট সাইডেও দেখেন সেখানে হচ্ছে আপনার ডেজার্ট, লেফট সাইডেও যদি দেখেন সেটা হচ্ছে ডেজার্ট। এখন হয়তো বা অনেক প্লেস হয়েছে, এখন জায়গা হয়েছে, কিন্তু তখন ইটস অ্যাবাউট 10 years ago, 10 বছর আগের ঘটনা এটা। সো দেখা গেছে কি উনি চালাচ্ছে, হঠাৎ দেখি একটা মহিলা যে জাস্ট ওয়েভিং করতেছে গাড়ি থামাবার জন্য। সো উনি মানে যখন গাড়ির লাইটটা অনেক দূর যায়, সাপোজ রাত্রিবেলা তো বোঝা যায় গাড়ির লাইটটা অনেক দূর পর্যন্ত যায়, আপনি হেডলাইটের কথা বলছেন, হেডলাইটের কথা বলতেছি। সো দেখা যাচ্ছে কি মহিলাটা মানে যখন মানে ড্রাইভারটা যখন দেখে তখন কয়েকটা সেকেন্ডের জন্য চিন্তা করে যে আসলে মানে মহিলাটা এত রাতে এইখানে এমন একটা নির্জন জায়গায় কেন দাঁড়িয়ে আছে, এত কিছু মানে ফার্স্টে এই জিনিসটা চিন্তা করছে। তারপর পরদি বল না থাক, মনে কোনো বিপদে পড়ছে অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে, যে কোনো রিজনই হতে পারে, আমি ওকে জিজ্ঞেস করি কি জন্য। এখন গাড়িটা ঠিক থামাইলো, থামাবার সাথে সাথে মহিলাটা বলে যে আপনি সামনের দিকে যাচ্ছেন, আমাকে একটু লিফট দিবেন। ড্রাইভারকে বলে, ড্রাইভার বলছে ওকে আমি আপনি লিফট দিতে পারবো। সো ফাইন, উনি গাড়িতে উঠলো। গাড়িতে ওঠার পর উনি নর্মালি যাচ্ছে। নর্মালি যেতে যেতে কিছু দূর যাওয়ার পর একদম আমি আগে বললাম রোডটা কিন্তু একদম নিস্তব্ধ, ওখানে কোনো গাড়ি নেই এক্সেপ্ট ওনার গাড়িটা ছাড়া। সো এখন যখন কিছু দূর যাওয়ার পর মহিলাটা বলতেছে দাঁড়ান, এখানেই দাঁড়ান। হঠাৎ করে বলছে জাস্ট এখানে থামো। এখন লোকটা বললো আচ্ছা ঠিক আছে, থামলো। লোকটা পর এখন মহিলাটা যে আপনার টাকাটা দিবে মানে বের হয়ে গেছে, উনি গাড়ির থেকে বের হয়ে গেছে মহিলাটা। এখন আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনার দুবাইতে যে কারগুলো আছে সেগুলো কিন্তু স্টিয়ারিংটা হচ্ছে লেফট সাইডে, আর মহিলাটা কিন্তু এটা কোনো নিয়ম নেই, মানে একটা নিয়ম ছিল যে লেফট সাইডে যদি থাকে লেফট সাইডে নামতে হবে গাড়ির থেকে নামার, কিন্তু মহিলাটা নামছে রাইট সাইডে। আচ্ছা, সো জাস্ট ইমাজিন যে ড্রাইভারটা বসেছিল লেফট সাইডে আর মহিলাটা কিন্তু নামছে পিছের থেকে রাইট সাইডে। রাইট। সো এখন ওনার থেকে যদি টাকাটা দিতে হয় অবভিয়াসলি পিছের থেকে সামনের উইন্ডোতে এসে টাকাটা দিতে হবে, ঠিক আছে, রেন্টটা। উনি করছে ওই পিছনে অবস্থায়, ওনার চেহারাটা দেখা যাচ্ছে না, বের অবস্থায় পিছের থেকে টাকাটা ওনাকে হাত দিয়ে দিচ্ছে। তখনই উনি ওই যে জিনিসটা লক্ষ্য করে সেটা হচ্ছে ওনার হাতটা প্রচুর লম্বা হয়ে ঠিক ওর সামনে এসে যায়, মানে ওই ড্রাইভারের সামনে এসে যায়। তখন ওই ব্যাপারটা দেখে ও খুবই ভয় পেয়ে যায় এবং অন দ্য স্পট ওই অ্যাক্সিলারেটর চেপে গাড়ি একদম মানে খুব ফাস্টলি চলে যায়। পরের দিন মানে যেটা হয়, ওই দিন রাত্রে মানে আঙ্কেলদের সাথে থাকে, তো পরের দিন আঙ্কেলদেরকে শেয়ার করলো, পরে অনেক জ্বর উঠলো ওই লোকটার। দেখা গেল কি প্রচন্ড 2-3 দিন জ্বর ছিল। তারপর সাধারণত পরবর্তীতে জানা যায় যে ওই রোডটাতে সাধারণত কোনো গাড়ি এবং কোনো মানুষ চলাচল করে না। রিজনটা হচ্ছে যতবারই ওই জায়গায় যাওয়া যায় মানে যাই কোনো গাড়ি অথবা কোনো মানুষ যায়, ওখানে কিন্তু একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়। এবং মানুষের থেকে একটা রিউমার শোনা গেছে যেটা যে ওখানের মধ্যে মানে এরকমই সেম যে একটা মেয়ে অথবা একটা মহিলা লিফট চাই, যদি কোনো কারণে ওদেরকে লিফট না দেওয়া হয় তখন কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এখন রিজন হয় এটা কি এখনো পর্যন্ত চলছে নাকি আর নাই সেটা কিন্তু আমি জানি না। আমি বলে রাখি এই জিনিসটা কিন্তু কোনো বানানো গল্প না, কিছু না, এটা আমার একজনের থেকে শোনা।
গল্পটা আচ্ছা। একজন থেকে শোনা, দ্যাটস আমি এই জিনিসটা যেভাবে শুনছি আমি সেই জিনিসটা সেভাবে আপনি শেয়ার বললেন। করলেন। অলরাইট, আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, আমি সেই ঘটনাটিও পড়ে ফেলতে চাই। আমাকে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম তামান্না ফেরদৌস তাহেরা, আমি যাত্রাবাড়ি থাকি অ্যান্ড আমি এসএসসি এক্সাম দিচ্ছি। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার জীবনে একটা ঘটনা এবং ঘটে যাওয়া একটা ঘটনা। ইট ওয়াজ 19 নভেম্বর 2011। আমি খুব লেট নাইটে ঘুমাই। সেদিন আমি লেট নাইটে ঘুমাই একইভাবে, এবং সেদিন রাতে আমি একটা ড্রিম দেখি, এবং ড্রিমটা ছিল এমন যে আমি ড্রিম দেখি যে আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছি অ্যান্ড আমার সাথে আমার বড় আঙ্কেলও মারা গেছে। কবর দেওয়ার জন্য আমার বাবা আমাদের বাড়ির সামনে কবর খুঁড়ছে। সাডেনলি আমার বাবা দেখে যে আমি রাস্তা দিয়ে আসছি। এটা দেখে আমার বাসার সবাই অবাক হয় এবং আমাকে বলে যে তুই মারা গেছিস। আমি বলি যে আমরা মারা যাব কিভাবে? দেন আমার রিলেটিভরা আঙুল দিয়ে দেখায় যে হ্যাঁ, ঘরে তোর লাশ রাখা আছে। বাট আমি যতই ওই লাশটার কাছে যাই ততই আমার হাত পা অবশ হয়ে আসে এবং মাটিতে বসে তারপরে কি বুঝতে পারিনি। যাই হোক, আমি লাশের কাছে যাই অ্যান্ড আমি আমার লাশটাকে দেখি অ্যান্ড মাটির সাথে মিশে যাই অ্যান্ড আমার ঘুম ভেঙে যায়। তখন আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে রাত 3টা বাজে এবং তখনই আমার মোবাইলে ফোন আসে এবং আমার বড় আঙ্কেল মারা গেছে এই খবরটি আমি পাই এবং আমি যেটা ড্রিমে দেখেছিলাম। এর 4 days পরে 24 নভেম্বর 2011 আমি দেখি একই ড্রিম দেখি এবং আমি এবার দেখি যে আমার এলাকার এক আঙ্কেল মারা গেছে এবং পরদিন সকালে শুনি যে আমার ওই আঙ্কেল মারা গেছে। এভাবে আমি 4 টাইমস একই ড্রিম দেখি এবং যারা মারা যায় তাদের দেখি। এই ঘটনা আমি আমার আম্মুকে বলি, বাট আমার আম্মু বিলিভ করে না। এরপর আমার জীবনে যে ভয়ঙ্কর রাতটি কাটাতে হলো 11 ডিসেম্বর 2011। আমি সাধারণত আমার আপুর সাথে ঘুমাই, বাট ওই দিন আমার স্টাডি শেষ করে আমি পড়ার রুমে ঘুমাই। তখন আমার মেবি রাত 3টা হবে। আমি আবার ড্রিমে দেখি যে একজন লম্বা হোয়াইট কালারের জুব্বা পরা একজন আমার বেডের সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে সালাম দেই এবং সে আমাকে বলে যে তুই যতদিন বেঁচে থাকবি ততদিন তুই তোর রিলেটিভসের মৃত্যুর স্বপ্ন দেখবি, আর যেদিন তুই ড্রিমে দেখবি যে তুই মারা গেছিস, তুই মারা যাসনি, সেদিন তোরও মৃত্যু হবে। আচ্ছা, প্রতিবারই তার মানে উনি যে ড্রিমগুলো দেখেন সেই ড্রিমের সাথে তিনি নিজেও মারা যান, বাট যেদিন দেখবেন যে না উনি মারা যাননি সেদিন তিনি মারা যাবেন। এই বলে সে চলে যায়। বলে রাখা ভালো যে আমি তার পূর্বে তার পুরো বডি দেখেছিলাম এবং তার পা ভেজা ছিল এটা, এবং তিনি দেখতে পেয়েছিলেন যে তার পা ভেজা। এটা দেখার পর আমার ঘুম ভেঙে যায় এন্ড তখন আমি ফজরের আজান দিচ্ছে। আমি যখন বেড থেকে নামি নামাজ পড়ার জন্য তখন দেখি যে আমার বেডের কাছে লম্বা পায়ের ছাপ এবং আমি দেখার সাথে সাথে পায়ের ছাপটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি সত্যি মানে এটা কেউ একজন এসেছিল আমাদের এখানে? এবং দেন আমি একটা হুজুরের কাছে যাই এবং তাকে সবকিছু বলি। সে আমাকে বলে যে যা দেখেছি তা সত্যি এবং আমার জীবনে এটা ঘটবেই। আমি এখনো এই ড্রিম দেখি। ভাইয়া, এটা আমার জীবনের রিয়েল কাহিনী, যদি সম্ভব হয় তাহলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ। আমি পড়ে ফেললাম আপনার ঘটনাটা এবং আমাদের ঘটনা পাঠানোর জন্য আপনাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। এবং যারা এরকম ঘটনা পাঠাতে চান তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সেরকম ঘটনা পাঠাতে পারেন। bhutfm@radio40.fm এই অ্যাড্রেসে আপনারা আমাদের ঘটনা পাঠাতে পারেন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আর যারা SMS করতে চান তাদেরকে SMS এর নিয়মটিও বলে দেই। আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। অ্যান্ড আমাকে সাকিব সাব্বি সিলেট জাল্লারপাট থেকে SMS করেছেন যে বাবা, আচ্ছা আমার বাবা রাকিব, আমার মা হাজেরা খাতুন, মামা রাশেদ, তাদের সাথে বসে ভূত এফএম শুনছি। সিলেট থেকে আমাদের SMS করেছেন জয়। এছাড়াও আমাকে ফারহানা SMS করেছেন গোরান থেকে যে রাস্তা ভাই প্লিজ এই SMSটা পড়ো। আমি SMSটা পড়ে ফেললাম।
আমাকে ডার্ক ফ্রেন্ড SMS করেছেন সিলেট থেকে। সুপার প্রোগ্রাম রাসেল ভাই, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার ভালো লাগছে এবং এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে রয়েছেন। আলামিন রিয়া নেত্রকোনা থেকে SMS করেছেন যে এটা আমার ফার্স্ট SMS, অনেক ট্রাই করি ভূত দেখার জন্য কিন্তু ভূত দেখা হয় না। পায়েল চট্টগ্রাম থেকে SMS করেছেন যে রোদ হোক আর বৃষ্টি হোক রাসেল ভাই আপনি আমার SMS পড়বেন না, তাই না? আল্লাহ, আপনার কথাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়ে গেল। আনিস কোরাল TNT কলোনি থেকে গুলশান থেকে লিখেছেন যে রাসেল ভাই খুব ভয় লাগছে, আমি আর আমার ওয়াইফ আপনাদের শো শুনছি কিন্তু বাইরে যেতে পারছি না। ওকে। ফেরদৌস সুমন হেতেম খা সবজিপাড়া রাজশাহী থেকে লিখেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা প্লিজ কিছু একটা বলছেন তিনি যে আচ্ছা তিনি বলছেন যে 7 দিন পর পর তিনি ভূত FM শোনেন, সুতরাং মনে হয় সময়টা কমাতে বলছেন বা এরকম কিছু একটা, বাট আমার মনে হয় যে আপনি স্পষ্ট করে লিখতে পারেন বাংলায়। নুসাদ ওল্ড ঢাকা থেকে লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই, আমার SMS-টা কি পড়বেন না? আমি কিন্তু আপনার SMS-টা পড়ে ফেললাম। সৈকত চিটাগং থেকে লিখেছেন যে আমি আপনার বন্ধু নিলয়ের আমি আমার বন্ধু নিলয় আর মাহবুব একসাথে ভূত FM শুনছি। সঞ্জীব আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা ওনারা কিভাবে ফলসকে ট্রু করেন, আই ডোন্ট বিলিভ ইট। আচ্ছা আপনি যদি বিলিভ না করেন সেটা টোটালি আপনার ব্যাপার, বাট আপনি বিলিভ করবেন কি করবেন না বা আপনাকে বিলিভ করানোর জন্য কিন্তু আমরা এখানে বসে নেই, আমরা আপনাকে এন্টারটেইন করার জন্য আছি। এবং আমরা যে ঘটনাগুলো সবাই বলছে সেই ঘটনাটা আপনি এন্টারটেইন হচ্ছেন কিনা সেটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। আদারওয়াইজ এখানে আমরা কেউ চুলচেরা বিচার করতে বসিনি। আর আপনার কাছেও প্রশ্ন সঞ্জীব যে আপনি কি ঘটনা শুনতে বসেছেন নাকি সত্যি মিথ্যা বিচার করতে বসেছেন? আর একটা ছোট্ট কোয়েশ্চেন করি, আমি জানি যে যারা এখানে বলছেন তাদের খারাপ লাগে, যারা এখানে আসেন এবং কথা বলেন তারা অনেস্টলি সব ঘটনাগুলো বলেন, বাট এটা টোটালি আপনার ব্যাপার, আপনি বিশ্বাস করবেন কি না করবেন। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি যখন কোনো হরর মুভি কেনেন মার্কেট থেকে তখন আপনি কি জন্য কেনেন? এটা কি আপনার ভালো লাগে বলে কেনেন নাকি আপনার মনে হয় যে না এটা দেখে আমাকে বিচার করতে হবে, যিনি গল্প লিখেছেন তিনি সত্য ঘটনা লিখেছেন না মিথ্যা ঘটনা লিখেছেন, এটা কি সত্য ছিল নাকি এটা মিথ্যা ছিল, এটা বিচার করে দেখতে হবে? নাকি যিনি গল্প লিখেছেন তিনি লিখে ফেলেন যে ভাই এটা ট্রু স্টোরি, প্লিজ দেখবেন আমার ঘটনাটা, নাকি আপনি হরর ফিল্ম দেখেনি না? আমাকে একটু SMS-টা পরবর্তীতে জানাবেন। অ্যান্ড আমি চলে যাব আমাদের পরবর্তী গেস্টের কাছে, তার কাছে ঘটনাটা শুনবো আমি, এবং তার একটা আজব ঘটনা ঘটেছে। সেই আজব ঘটনাগুলো বাদ দিয়ে রিসেন্টলি একজন আপনার সঙ্গে আসার কথা ছিল, আপনার নামটা শুরু থেকে একটু বলবেন। আমি পুলক বলছিলাম। আচ্ছা পুলক, আপনার সঙ্গে আরো একজনের আসার কথা ছিল, আপনার বোন, তিনি আসতে পারেননি, কেন আসতে পারেননি? রাসেল ভাই আমি আপনাকে বলতে চাচ্ছি, গতকালকে আপনার সাথে আমার কথা হয়েছিল আমার বোনকে নিয়ে আপনার এখানে আসার কথা ছিল। ওর নাম হচ্ছে আজমি। ছোটবেলা থেকে ওর সাথে প্যারানরমাল কিছু ঘটনা ঘটে আসতেছে। গতকালকে আপনার সাথে কথা বলার পরই আমি ওকে ফোন দিয়েছি যে আজমি আমি তোমার সাথে আমরা এরকম রাসেল ভাই আমাকে ফোন দিয়েছে, আমি তুমি ওখানে ওনার সাথে আমরা দুজনে অ্যাটেন্ড করবো। তো আমি ওকে বলার পর বললাম যে তুমি এক কাজ করো, তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে এরকম 2-3টা ঘটনা তুমি লেখো। আচ্ছা। তো বললো ঠিক আছে ভাই, আমি ঠিক আছে আমি ঘটনাগুলো লিখছি, আমি তাহলে বিকালবেলা আসবো। আমি বললাম ঠিক আছে তুমি বিকালে আসো। আমি তখন ওকে বিকাল 5টা-6টার দিকে ফোন দিলাম, বললো যে ভাই আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘটনা একটা লিখছি, আমি আগামীকাল সকালে আসি। আমি বললাম ওকে তুমি সকালবেলায় আসো। তো জাস্ট সন্ধ্যা 7:30 বা 8টা এরকম হবে, আমার ওর বাসা থেকে ফোন আসছে, ওর বড় বোন ফোন দিয়েছে আফরোজা। আচ্ছা। আমাকে বললো যে ভাইয়া আজমি তো হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়ছে। আমি কি বললাম কি হয়েছে? বললো এরকম আপনি ঘটনা লিখতে বলছিলেন, ও ঘটনা লিখছিল। তো ঘটনা লিখতে লিখতে হঠাৎ করে ও বললো যে ওর হাত ব্যথা করছে। আচ্ছা। এবং সে হাত ব্যথা করার কারণে ঘটনা লিখতে পারছে না। তো ও যখন ঘটনা লিখছিল, প্লিজ বলেন, যখন ঘটনা লিখছিল তখন বিছানায় শুয়েছিল। ও অনুভব করলো যে বিছানার পাশে কে যেন বসে আছে। ও কিন্তু পাশে আসলে কেউ ছিল না। ও মনে করছে যে ওর ভাগ্নিরা পাশে হয়তো আছে, কিন্তু পাশে আসলে অরিজিনালি কেউ ছিল না। কিছুক্ষণ পর দেখলো যে ওর হাতে পেইন শুরু হলো। ও
ঘটনা লেখা স্টপ, মানে একদম টোটালি স্টপ হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে ওর হাতটা মানে মোচড় দিয়ে পিছনে ব্যাকে নিয়ে গেছে। কে নিয়ে যাচ্ছে, পাশে কেউই নেই, এবং পাশাপাশি 2টা খাট ছিল, আর খাটে আমাদের এক রিলেটিভ শোয়া ছিল। ও কি করলো কি, সে মরানো অবস্থায় সেই খাটের উপরে থ্রো করলো। কেউ ফিকে মানে মনে হলো যে ওকে ধাক্কা মেরে ওই খাটের উপরে ফেললো, এবং তার দুজনেই খাটের উপর থেকে নিচে পড়ে গেল। এবং আশেপাশে ওই রুমে ওনারা 2জন ছাড়া কেউই ছিল না, টোটালি কেউ ছিল না। এবং আমাদের বড় বোন এসে দেখলো যে আজমির গাড়ির উপরে দেখা যাচ্ছে যে সাদা রঙের আলো, এবং সে পড়ে আছে অসুস্থ অবস্থায়, এবং কোন জ্ঞান নেই, অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তারা বিছানার উপরে উঠাইলো ওকে বিছানার উপরে ওঠানোর পরে দেখা গেল যে ওর কোমরে একটা তাবিজ পরা থাকে, 4টা তাবিজ থাকে সেই কোমরে। তাবিজগুলো নাই। ওনারা তাবিজগুলো খুঁজে তাড়াতাড়ি করে খুঁজে দেখা গেল তাবিজগুলো নিচে পড়ে আছে। তাবিজগুলো ওনারা কোমরে বেঁধে দিল, কিন্তু তারপর ওর হুঁশ আসলো না। এরপরে সূরা জিন এবং অন্যান্য দোয়া দুরূদ পড়ার পরে প্রায় 2 ঘন্টা পরে ওর হুঁশ আসছে। এবং হুঁশ আসার পরে এই ঘটনাগুলো ওকে জিজ্ঞেস করলো যে কি ঘটেছিল। বললো যে এরকম আমার হাতে কে যেন ধরে আমার হাতটা মোচড় দিয়ে আমাকে ওই জায়গায় ফেলাই দিছে। আচ্ছা। এবং এই ধরনের ঘটনা মাঝে মাঝেই ওর সাথে ঘটে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। এবং আমি বুঝতে পেরেছি যে দ্যাটস ওয়াই আজকে আপনার সাথে আপনার বোন নেই, আমাদের সাথে আসতে পারেনি এখানে। সেই ঘটনাটা শুনছে। ওকে, থ্যাংক ইউ। আমাকে সুজন SMS করেছেন ফ্রম পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ফ্যাকাল্টি ডক্টর অফ ইউনিভার্সিটি। আচ্ছা, আমি বুঝি নাই এত লম্বা। আচ্ছা, শুভ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে কালকে তাকে ট্যুর রয়েছে, বাট ভূত FM শোনার জন্য তিনি ঘুমাতে পারছেন। আই এম রিয়েলি সরি যে আপনি এখন ঘুমাতে পারছেন না, বাট ভালো লাগলো শুনে যে আপনি এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। তিনিও পটুয়াখালী ইউনিভার্সিটি থেকে আমাদের SMS করেছেন। আমি নয়ন, আপনার নতুন ফ্রেন্ড, আমি প্রতি উইকে ভূত FM শুনি। থ্যাংক ইউ। শহীদুল মানিকগঞ্জ থেকে আমাদের SMS করেছেন। রাসেল ভাই, টেক মাই সালাম, প্লিজ আমার SMSটি পড়বেন। আমরা 3 ভাই জামিল, ইমন খোলা আকাশের নিচে বসে ভূত FM শুনছি। সাব্বির আমাদের SMS করেছেন পোরশা নওগাঁ থেকে যে রাসেল ভাই, দিস ইজ মাই ফার্স্ট SMS। বা আপনি খুবই লাকি, আমিও খুব লাকি যে আপনার প্রথম SMS আমি পড়তে পেরেছি। আশিক ফ্রম সিলেট থেকে লিখেছেন যে ভাইয়া তুমি কি আমার SMSটা পড়বে না, নাকি আমি আর SMS পাঠাবো না? আপনি অবশ্যই SMS পাঠাতে পারেন, আপনার SMS আমি পড়ে ফেলেছি। জমি সিলেট থেকে লিখেছেন, হ্যালো রাসেল ভাই, জুজুর স্টোরিটা বলবা কি? জুজুর স্টোরিটা আমি আজকে বলছি না, বাট আমি কথা দিচ্ছি যে খুব দ্রুত জুজুর পুরো এপিসোডটাই আমি রিপিট করব। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোশারফ, মেহেদি, মহিবুল, তারা আমাদের SMS করেছেন গাজীপুর থেকে, এবং তারা বলছেন ভাই 6টা SMS করেছি। আমাদেরকে নওশাদ SMS করেছেন ওল্ড ঢাকা থেকে, এবং প্রথমে একটা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম, এবং তিনি বলেছেন যে আজিমপুরে যে ঘটনাটি শুনেছেন সেই ঘটনাটা সত্যি। এছাড়াও আমাদের SMS করেছেন সাইফুল মানিকগঞ্জ থেকে। আমাদেরকে ডক্টর মাসুম SMS করেছেন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে যে ভাইয়া ভৌতিস টিম কি ভালো আছে? হ্যাঁ, তারা ডেফিনেটলি ভালো আছে। আমার সাথে লাস্ট যে যোগাযোগটা হয়েছে তখন পর্যন্ত তারা ভালো ছিল, এবং এখনো আশা করছি যে অবশ্যই ভালো আছে, এবং খুব দ্রুত তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন। এখন তো খুব একদম অন এয়ারের ডেট সব ফিক্স হয়ে গেছে। সো এর মাঝখানে তারা একবার এসে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন, যত ব্যস্ততা থাকুকই, কারণ এখন তো প্রচন্ড ব্যস্ততার মধ্যে প্রতিটা সময় যাচ্ছে। আর এছাড়া আমাকে জায়েদ তানজিলা SMS করেছেন, তারাও পটুয়াখালী থেকে, বা পটুয়াখালী আজকে অনেক SMS। সুমাইয়া আমাদের লিখেছেন যে রাসেল ভাই আমি আপনার আমি আমার ভাই এবং ছোট খালা 3জন মিলে SMS, তিনি 3জন মিলে ভূত FM শুনছেন। অ্যাঞ্জেল আমাদের SMS করেছেন। এছাড়াও লুশান আমাদের SMS করেছেন। যারা SMS করতে চান তাদেরকে SMS করার নিয়মটি বলি, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাব আমাদের লাস্ট যিনি গেস্ট রয়েছেন তার কাছে, এবং তিনিও আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করবেন। প্লিজ আপনার ঘটনাটা বলেন। হ্যালো লিসেনার, আমি মিজান। প্রথমে রাসেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আবার কল করার জন্য। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা এই রিসেন্টলি আমার সাথে ঘটা একটা ঘটনা। তো গত রোববার দিবাগত রাতে আমি আমার বাসায় শুয়ে আছি, আমার ওয়াইফ সাথে ছিল। তো হঠাৎ করে রাত 3টা সাড়ে 3টার দিকে আমি
হঠাৎ করে ঘুম থেকে চোখ মেলছি, চোখ মেলার পরে আবার চোখ বন্ধ হয়েছে, কিন্তু তখনই মনে হলো যে কোন একটা ছায়ার মতো আমার জানালা দিয়ে আমাদের ঘরে ঢুকলো। ঢুকার পরে আমার পায়ের ভিতরে চেপে ধরছে, পায়ে চেপে ধরছে। পরে আমি চিৎকার দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু চিৎকার দিতে পারতেছি না। তারপরে কিছুক্ষণ পরে আমার বুকের উপর আইসা বসছে, বসার পরে আমার গলার ভিতরে হাত দিয়ে চেপে ধরছে। ধরার পরে আমি চিৎকার দিতেছি, কোনো শব্দ বের হইতেছে না। প্রায় আধা ঘন্টার মতো আমার ওয়াইফকে আমি ডাকছি, ডাকার পরে এক সময় ও উঠে আমাদের ধাক্কা দেয়, কি হয়েছে। কিন্তু ও যখন ধাক্কা দেয়, মানুষকে যদি বোবায় ধরলে কিন্তু হাত অন্য কারো টাচ লাগে এটা ছেড়ে দেয়, কিন্তু আমাকে ছাড়তেছে না। তো আমি ওইভাবে বলতেছি যে আমার আব্বাকে একটু ডাকো, আব্বাকে ডাকো বলতেছি, এত আস্তে বলতেছি, আমি বুঝতেছি কিন্তু আমার ওয়াইফ বুঝতেছে না। তো এক পর্যায়ে ও অনেকবার জিজ্ঞাসা করলো কেন কি বলতেছো। তো যখন বললো যে আব্বাকে ডাকবো, আমি মাথা ঝুলালাম যে আব্বাকে ডাকো। তো আব্বাকে ডেকে আনলো, ডাকার পরে আব্বা বলতেছে কি হয়েছে। পর আব্বা দেখে এই অবস্থা। পর আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি খুব পরেজগার একজন ব্যক্তি। তো উনি সূরা টুরা পরে ফু দিতেছে, আমার শরীরে ধাক্কা দিতেছে, কিন্তু কিছুতেই আমার মুখ দিয়ে শব্দ বেরোতেছে না, আমি আস্তে আস্তে কথা বলতেছি। তো ধাক্কা দিতেছে, এক পর্যায়ে দেখে যে আমার ছাড়তেছে না। তারপর আমার আব্বা সরিষার তেল পরে আমার 2 কানে আর নাকে ঢুকায় দেয়। তখন আমি লাফ দিয়ে খাটে উঠা বসি। তারপর আব্বা বলে যে কি হয়েছে। আমি বলি যে এরকম আমার বুকের উপরে কেউ বসে ছিল, আমার গলার ভিতরে চেপে ধরছে, আমার মুখ দিয়ে শব্দ বেরোতেছিল না। তো এখানে আরেকটা ঘটনা হইতেছে রাসেল ভাই, আমি যে বাড়িটা থাকি ওই বাড়িতে আমি উপরে থাকি, যে প্রায় আমরা শুনতেছি যে কেউ মার্বেল ফালাচ্ছে, মার্বেল ফালায় টাক 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 করতে করতে এক মাথা থেকে আরেক মাথা ঘোরা যাচ্ছে, আবার কেউ দৌড়াদৌড়ি করতেছে। আবার অনেক রাতে শুনতেছি ঝাড়ু দিতেছে কেউ সিঁড়ি। তো সিঁড়ি ঝাড়ু দিতেছে, আমি যে গত কয়েকদিন আগে সিঁড়ি ঝাড়ু দিচ্ছি, এটা আমি রেকর্ডিং করে রাখছি, অডিও রেকর্ডিং। এখন আমরা সেটা শুনতে চাচ্ছি না অবশ্য। তো ঝাড়ু দিতেছে এরকম অনেকবার হয়েছে। আবার দেখা যাচ্ছে দরজা নক করতেছে, দরজা খুলি কেউ নেই, ঝাড়ু দেয় দরজা খুলি কেউ নেই, এরকম সমস্যা হইতেছে। তো গতকালকে যে ঘটনাটা ঘটলো, আমার দোকানে একটা ছেলে আছে, আমি ব্যবসা করি। তো ছেলেটা আমার বাসায় থাকে, তো আমার আব্বার সাথে থাকে। তো ওই বিষয়ে কোনো কিছু জানে না। আজকে আমি সকালে দোকানে গেছি, ও দোকানে যাই বলে যে মামা আমি আপনার বাসায় থাকবো না। কেন থাকবে না? মামা আমি রাত্রে অনেক কিছু সমস্যার সামনে পড়ছি। কিরকম বলতেছে যে আমি শুনতেছি কে ঝাড়ু দিতেছে, এত রাতে কে ঝাড়ু দেয়। তারপর দরজা নক করতেছে, আবার দরজার সামনে কুকুর উ করে ডাক দিতেছে। কিন্তু এখানে বলে রাখি যে আমরা যে বাড়িটা থাকি, প্রথমে একটা মেইন ফটক, তারপরে একটা কনস্টেবল গেট আছে। তো মেইন ফটক দিয়ে কিন্তু কোনো বিড়াল ঢুকতে পারে না, কুকুর কিভাবে ঢুকবে? তারপরে 4 তলার উপরে কুকুর কিভাবে যাবে? কুকুর যেতে পারে 4 তলার উপরে, কিন্তু ঢোকার কোনো ওয়ে নাই। ও এইভাবে এগুলো কিভাবে শুনলো, কিন্তু ও তো কিছু জানে না। তারপর ওটা বললাম যে না, আসলে তুমি হয়তো ভুল শুনছো, এগুলো হতে পারে না। ওরা আমি বুঝতে দিই এই ঘটনাগুলো, কিন্তু এইরকম ঘটনা আমার বাড়িতে ঘটতেছে। আচ্ছা, ভয়ঙ্কর কোনো ঘটনা আছে আপনার একটা বাচ্চা নিয়ে? একটু ছোট্ট করে যদি সেটা বলেন। আমার এক বন্ধুর কাছে ঘটনাটা শোনা। তো ও তার আগে আমি ছোট্ট করে একটা SMS পড়ে আসি। আমি জাস্ট তৌহিদ ঢাকা থেকে লিখেছেন যে ভাই আমি আমার মেসেজ পড়েন না, আমি পড়ে ফেললাম। আরিফ আমাদের চিটাগাং থেকে SMS করেছেন, তারা বলছেন আমরা 4 জন, মুরাদ, রিপন, ব্ল্যাক আলো, তারা নদীর পাড়ে বসে ভূত FM শুনছেন। চমৎকার পরিবেশ, বুঝতে পারছি। আর কিছুদিন পরে তো গরমের দিন আসছে, তখন নদীর পাড়ে আরো বেশি এনজয় করবেন এভাবে শুনতে চাইলে। কাশফি আমাদের উত্তরা থেকে SMS করেছেন যে তার এক্সাম, তারপরে ভূত FM শুনছেন। রেজাউল আমাদের SMS করেছেন সিলেট উপশহর থেকে, তিনি, তার ওয়াইফ মৌরি, তারা সবাই, তার ছেলে, সবাই একসঙ্গে ভূত FM শুনছেন। আনলাকি ভূত ফ্রম সৈয়দপুর, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে হৃদয়, রাজীব, রনি আমাদের সাথে। এছাড়াও SMS করেছেন ইকরাম, তারপরে রূপনাশা, তারপরে মাহমুদ SMS করেছেন আমাদেরকে SMS করেছেন প্রবীর, রাহাত মিরপুর 12 থেকে SMS করেছেন। নাইম মিম আমাদেরকে SMS করেছেন কেরানীগঞ্জ থেকে। এছাড়াও ভূত খুলনা থেকে SMS করেছেন। ফয়সাল বাবু আমাদের SMS করেছেন যে আগামী সকাল 10টা বাজে তার কিছু একটা কাজ আছে আর কি, বাট তিনি শো মিস করছেন না। এছাড়াও আলো আমাদের SMS করেছেন। জনি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে SMS করেছেন। রবিন 007 আমাদের SMS করেছেন আমাদেরকে। ফয়সাল, ফাতেমা তানহা খুলনা থেকে SMS করেছেন। রাফি বুয়েট থেকে SMS করেছেন। শামীম উত্তর খান ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে। জুয়েল রাজশাহী থেকে SMS করেছেন। তন্ময়
বাসাবো থেকে SMS করেছেন, রুস্তম আমাদেরকে SMS করেছেন খুলনা থেকে, এছাড়াও শহীদুল মানিকগঞ্জ থেকে। যারা SMS এখনো পাঠাতে চান কিন্তু নিয়মটি জানেন না, তারা এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাই আপনার ঘটনায়। তো আমি যে আমার বন্ধুর কাছে ঘটনাটা শুনছি, ওরা ঢাকায় আসার পরে একটা বাড়িতে ওঠে, নতুন ওই বাড়িতে আসে। ওই বাড়িটা একেবারে নতুন একটা বাড়ি, তো 3টা রুম ছিল। ওরা যে মাসে ওঠে ওই মাসেই 3টা রুম ভাড়া হয়ে যায়। তো ওই বাড়িতে ওরা থাকা 1-2 মাস থাকার পরে একদিন রাতে আমার বন্ধুর মা উনি শুনতেছে যে রাতে দরজার বাইরে কেউ একটা 7 থেকে 8 বছর ছেলের মতো কণ্ঠ কান্না করতেছে, খুব করুণ সুরে কান্না করতেছে, মা বাবা বলে কান্না করতেছে। তো উনি তাড়াতাড়ি উঠা দরজা খুলে বাইরে তাকাইলো, তাকায় দেখে কি তার ঘরের বিপরীতে আরেকটা ঘর আছে। ওই ঘরের দরজার সামনে একটা 7 থেকে 8 বছরের বাচ্চা ছেলে বসে কান্না করতেছে। তো উনি বলতেছে, এই ছেলে তুমি এত রাতে এখানে কি করো আর এইখানে আসছো কেন? উনি বলার পরে ছেলেটা কোনো কথা না বলে উঠে দাঁড়ানোর পরে ওই আন্টি করলো কি উনিও বাইরে গেল। বাইরে যাওয়ার পরে ছেলেটা সোজা হেঁটে গেট থেকে বেড়ে রাস্তা দিয়ে চলে গেল। তো উনি আর রাস্তার দিকে যায়নি। তো উনি কিছু মনে করলো না, উনি ঘরে চলে গেল। তার বেশ কিছুদিন পরে ওই যেই দরজার সামনে বসে ছেলেটা কান্না করতেছিল ওই ঘরে একজন মুরব্বী ছিল। তো উনি রাতে শুনতেছে এরকম একটা ছেলে কান্না করতেছে। ওই দরজা খুলে দেখতেছে যে কান্না করতেছে। তো উনি বলতেছে, এই ছেলে কান্না করো কেন, তুমি এত রাতে এই বাসায় কি করো? তো ছেলেটা কোনো কথা না বলে ঠিক ওইভাবেই আবার গেট থেকে বের হয়ে যায়। তো মুরব্বী কিছু বললো না, বলার পরে পরের দিন সকালে কোনো একটা প্রসঙ্গে কথাটা উঠছে। ওঠার পরে আন্টির সাথে বলতেছে যে আমি এরকম দেখছি, আমাদের বাড়িতে তো একটা ছেলে কালকে কান্না করতেছে। তো আন্টি বলতেছে, আমিও তো সেদিন কিছুদিন আগে ঘটনাটা দেখছি, একটা ছেলে বাড়ির ভিতরে ঢুকে কান্না করে। তো এত রাতে এত কম বয়সে একটা ছেলে বাড়ির ভিতরে এসে কান্নাকাটি করে, এটা তো আসলে ভালো দেখায় না। তো ওনারা কিছু মিন করলো যে আসলে অন্য কিছু হইতে পারে। তার বেশ কিছুদিন পরে আবার ওই আঙ্কেল শুনতেছে যে ওই ঘরের দরজার সামনে একটা ছেলে বসে কান্না করতেছে। তো সেদিন খুব আর্তনাদের মতো কান্না করতেছে। তো উনি দরজা খুলে দেখে কি ওই ছেলেটা বসে আছে। তো ওনাকে দেখার পরে ছেলেটা আস্তে উঠে দাঁড়াইছে। তো উনি বলতেছে যে এই ছেলে তুমি প্রায় বাড়ির ভিতরে ঢুকা কান্নাকাটি করো, তুমি কোথায় থাকো, কেন এই বাড়িতে এত রাতে আসো? তো ছেলেটা কোনো কথা বলল না এবং সে দেখতেছে যে ওই মুরব্বী এই ছেলেটার সারা শরীর রক্তে ভিজা। আচ্ছা। তো ওই আঙ্কেল দেখলো রক্তে ভিজা, এত রাতে এই ছেলের শরীরে এত রক্ত কেন? তো আঙ্কেল করলো কি ওই ছেলেটাকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে ছেলেটা তাড়াতাড়ি করলো কি সোজা গেট দিয়ে বেরিয়ে গেল। আঙ্কেল ওর পিছে যাচ্ছে। তো একসময় যাইতে তো আঙ্কেলের আর কোনো কিছু মনে নাই। তো সকালবেলা কেউ আঙ্কেলের বাড়িতে দেখে না, মনে করছে সকালে হয়তো বের হয়েছে কোথাও। দুপুর 12টার দিকে ওনারে 2জন লোক এসে বাসায় দিয়ে যায়। তো বাসায় দিয়ে যাওয়ার পর সবাই জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। তো আঙ্কেল বলতেছে যে আমি এরকম দেখছি একটা ওই ছেলেটা সারা শরীরে রক্ত মাখা। তারপর আমি ওর পিছিয়ে গেলাম। তারপর আমার কিছু মনে নেই, কিন্তু আমি যখন হোশ আসে তখন দেখি আমাদের বাসা থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে একটা পচা ডোবা আছে, নোংরা পানি। ওই ডোবার পাশে আমি পড়ে আছি। তারপরে লোকজন আমাকে ধরে এখানে দিয়ে যায়। তো এই ঘটনা শেষ হওয়ার প্রায় 2-3 মাস পরে হঠাৎ করে ওই বাড়িতে পুলিশ আসে। পুলিশ আসার পরে ওই বাড়ির যে বাড়িওয়ালার ছেলে ছিল ওকে হ্যান্ডকাপ করে নিয়ে আসে এবং বলে যে কি হয়েছে, দেখাইতে বলতেছে কোথায় কি হয়েছে। তো ওই ছেলেটা বললো কি হাউসের ভিতরে আছে, বাড়ির ভিতরে একটা হাউস ছিল। পরে লোক না বললো হাউসের ভিতর থেকে ধারালো কতগুলো অস্ত্র বের করলো জং করা। তারপরে ছেলেটার বাড়ির ছেলেকে বলতেছে কাজ কোথায় করছো? তো ছেলেটা বলতেছে এই ঘরের ভিতরে, ওই যে মুরব্বী যে ঘরে থাকে ওই ঘরের ভিতরে নাকি ওই বাচ্চাটাকে তারা মারছে। তারপরে বললো যে লাশ কোথায় ফেলেছো? পরে বললো যে এরকম একটা ডোবায়। তো ওইখানে গিয়ে ওই যে মুরব্বী যে ডোবার সামনে পড়েছিল ওই ডোবা থেকে বাচ্চাটা লাশটা উদ্ধার করে। আচ্ছা, এটা পত্রপত্রিকায় দিচ্ছে। আচ্ছা, তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে ঘটনাটা দেখেছিল সেরকম একটা ঘটনা ছিল বা যে ভিকটিম তাকে সে আগে থেকে দেখতে পেয়েছিল, এরকম একটা ঘটনা আপনি বলতে চাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আজকে আসলে হাতের সময় নেই, আমি কিছু SMS পড়ে ফেলি। লাইবা এবং ঐশী আমাকে SMS করেছেন ফ্রম ধানমন্ডি থেকে, তারা ভূত এফএম এনজয় করছেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য এত রাত পর্যন্ত। পলাশ ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন যে রাসেল ভাইয়া আমরা আচ্ছা
তিনি জ্বরে ভুগছেন এবং এরপরেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং খুব ভয় লাগছে। দোয়া করি খুব দ্রুত আপনি সুস্থ হয়ে ওঠেন। এছাড়াও আমাকে সাবিরা, প্রমি, লামিয়া লালমাটিয়া থেকে লিখেছেন যে এবং তিনি বলেছেন যাদের SMS পড়া হয়নি জন্য তারা খুব কি বলবো যে খারাপ লাগছে নিশ্চয়ই, বাট আই এম রিয়েলি সরি, ইটস নট মাই ফল্ট। এবং তিনি বলছেন বাট উই আর এনজয়িং আ লট। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। অ্যান্ড বিশাল আকাশ রাজশাহী থেকে লিখেছেন প্লিজ SMS-টা পড়বেন এবং আমাকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি এলিন এবং তিনি বলছেন যে আমি তোমার নিউ ফ্রেন্ড, আমাকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি অনিক, লিমন, জেমি মোহাম্মদপুর থেকে যে ভাইয়া খুব ভয় লাগছে। তার মানে তো বুঝতে হবে যে ঘটনাগুলো ভালো ছিল। ইনফ্যাক্ট এটা আমার ক্রেডিট না, এটা পুরোপুরি যারা এখানে আসেন এবং আপনারা যারা ঘটনা পাঠান এটা পুরোপুরি আপনাদের জন্যই হয়ে থাকে যে আপনারা এখানে ঘটনা পাঠান বলেই আমরা সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সুতরাং আপনারা আমাদেরকে বেশি করে ঘটনা পাঠাবেন, আপনার সাথে ঘটুক বা অন্য যে কারো সাথে ঘটুক সেই ঘটনাগুলো আমাদের কাছে বেশি বেশি করে পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি তো জানেনই, তারপরেও একবার লিখে ফেলুন bhotfm@radiofurti.fm। স্পেলিংটি আরো একবার জানিতে চাই, BHOTFM@radiofurti.fm। আমি আজকে রিয়েলি টায়ার্ড এবং অনেক গেস্ট ছিলেন আজকে, তারপরে অনেকগুলো আপনাদের ইমেল পড়ার চেষ্টা করে থাকি। আপনারা যারা ইমেল পাঠাবেন তারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ পাঠাবেন এবং শুরুতেই জানিয়ে দিবেন যে আপনি কি চান, যে আপনার ইমেলটি পড়া হোক এখানে নাকি আপনি স্টুডিওতে আসতে চান। স্টুডিওতে আসতে চাইলে ইউ আর মোস্ট ওয়েলকাম, কারণ সেটা চাইলে ভালো কিছু হতেই পারে না। এছাড়াও আপনারা আপনাদের অডিও ফাইল আমাদের কাছে পাঠাতে পারেন, আপনার যে ভয়েসটি সেটি বাসায় রেকর্ড করে সেই রেকর্ডেড ফাইলটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমি আজকে সারাদিনই আপনাদের সঙ্গে ছিলাম, BPL এর বিভিন্ন আপডেট দিয়েছি। এখন ভূত এফএম এর পরে এখন আর কি বলবো যে আপনাদের সাথে দোয়া করি যে আপনারা পুরো সপ্তাহটা অনেক বেশি ভালো কাটুক, আপনাদের অনেক আনন্দে কাটুক। আজকে আর নতুন কোনো ঘটনা বলছি না, আমি কিছু SMS বরং পড়ে ফেলি, কারণ আমাকে প্রচুর গালাগালি শুনতে হয়। SI প্রিন্স আমাদের SMS করেছেন আমাদেরকে বাঁধন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে রিহাব আমাদেরকে SMS করেছেন আমাদেরকে MD বেলাল মোহাম্মদ বেলাল। সাজ্জাদ আমাদের SMS করেছেন মুক্তাগাছা থেকে। যারা আমাদেরকে এতগুলো SMS পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আমাদের SMS পাঠান, আমরা জানি সব SMS গুলো আমরা পড়তে পারি না, এটাও আমাদের আসলে কোনো করার কিছু নেই। বাট আমি চেষ্টা করব আপনাদের SMS গুলো বেশি বেশি করে পড়ার, এবং আপনারা যা লেখেন SMS এর মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু আপনার ইনফরমেশন দিতে চান সেটা অবশ্যই দিতে পারেন, কারণ আপনাদের প্রত্যেকটি SMS খুব যত্ন সহকারে আমাদের কাছে সংরক্ষিত থাকে। কথা হবে আবারও আগামী সপ্তাহে, এবং আজকের মতো ভূত এফএম এখানেই শেষ করছি। অ্যান্ড থ্যাঙ্কস যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যে সমস্ত গেস্টরা আমাদের সঙ্গে এখানে উপস্থিত ছিলেন, অ্যান্ড আপনাদেরকে অনেক থ্যাঙ্কস যারা প্রতি সপ্তাহে অনেক কষ্ট করে আপনাদের ঘটনাগুলো পাঠান। আগামী সপ্তাহে আবারও কথা হবে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে আমার এবং মাসুমের পক্ষ থেকে গুড নাইট। নাইট 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 night 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 night